গত ক্লাসে কিন্তু আমরা এরকম একটা পার্থক্য সূচক লেখা শুরু করেছিলাম। সো আমরা চলে আসি ভাইয়া, আমরা গত ক্লাসে তিনটি রুল পড়েছিলাম, আজকে আমরা রুল নাম্বার 4 থেকে শুরু করব। রুল নাম্বার 4 থেকে পড়া শুরু করব। সো আমরা খাতা নিয়ে হেডলাইন দিব রুল নাম্বার 4। গত ক্লাসে আসলে আমরা যেটা পড়েছিলাম একটু তোমাকে একটু সামারাইজ করে দিই। কাউন্টেবল আনকাউন্টেবল একটা সংজ্ঞা আমরা দাঁড় করানোর চেষ্টা করেছি। সেক্ষেত্রে আনকাউন্টেবলের ভিতরে আমরা 4টা পয়েন্টকে টার্গেট করে আমরা বের করব এটা বলেছিলাম। তবে সেই ক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্ট একটু কষ্ট করেছে, তার কারণ আসলে তারা অনেক ক্ষেত্রে যুক্তি দিয়ে a + b হোল স্কয়ার সূত্র মিলাতে পারছে না। তো এরকম সমস্যা থাকবে, বাট কারণ আমি বলেছি লিটারেচার কিন্তু সায়েন্সের মতন চলে না, সেই জন্য। এরপরে আমরা বলেছিলাম যে কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়, আনকাউন্টেবলকে যায় না। খাতা দেখো না, খালি আমার কথা শোনো, দেখো সবগুলি কথা মনে আছে কিনা। এরপরে বলছিলাম যেহেতু কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়, তাহলে কাউন্টেবল নাউনের চেহারা হলো দুইটা, একটা হলো সিঙ্গুলার চেহারা আর একটা হলো প্লুরাল চেহারা। আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, তাই আমরা বলবো আনকাউন্টেবল নাউনের একটি চেহারা। তার মানে পরীক্ষার খাতায় কনফিউশন তৈরি করে সিঙ্গুলার চেহারা, বিকজ সিঙ্গুলার চেহারা কাউন্টেবলেরও থাকে আবার আনকাউন্টেবলেরও থাকে। কিন্তু প্লুরাল যদি কোনো কিছু দেওয়া থাকে পরীক্ষার প্রশ্নে, আমরা কিন্তু একেবারে নিশ্চিত হতে পারি দিস ইজ কাউন্টেবল নাউন, তার কারণ প্লুরাল চেহারা কখনোই আনকাউন্টেবল নাউনের হয় না। সেই জন্য গত ক্লাসে একটা অনুসিদ্ধান্ত লিখেছিলাম, আশা করি মনে আছে। প্রশ্নে যাহা প্লুরাল তাহা অবশ্যই কাউন্টেবল নাউন, অর্থাৎ প্রশ্নে যে জিনিসটা আমি প্লুরাল ফর্মে পাবো তাকে কাউন্টেবল ধরে আমাকে আগাতে হবে। এরপরে দ্বিতীয় রুলটা পড়েছিলাম, কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন অথবা ডি তিনটাই বসতে পারে, তবে আর্টিকেলের নিয়ম মেনে। আর আমরা বলবো যে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন কখনোই বসে না, তবে ডি বসতে পারে যদি পরে একটা অফ থাকে। আশা করি এই কথাটা তোমাদের মনে পড়ার কথা। তারপরে 3 নম্বর যে পয়েন্টটি পড়েছিলাম, কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। সংখ্যাবাচক শব্দ মানে 1 2 3 4 এগুলো। আনকাউন্টেবল নাউনের পূর্বে এরকম সংখ্যাবাচক শব্দ বসানো যায় না। আর সংখ্যাবাচক শব্দের ভিতরে দুই রকমের আছে, তোমরা বুঝতেই পারছো, একটা হলো সিঙ্গুলার সংখ্যা আর একটা হলো প্লুরাল সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাবাচক শব্দ যদি সিঙ্গুলার হয় তাহলে কাউন্টেবল নাউনটাও কিন্তু সিঙ্গুলার হবে, আর যদি সংখ্যাবাচক শব্দটা প্লুরাল হয় তাহলে কিন্তু নাউনটাও আমাদের কি হবে, প্লুরাল হবে। এই ছিল গতকালকে সর্বশেষ কথা। আজকে আমরা আরো কিছু রুল শিখবো। রুল নাম্বার 4 এ চলে গেছি। ওকে, তাহলে আমরা রুল নাম্বার 4 এ চলে যাই। আমরা এখন বলবো কাউন্টেবল নাউন এর পূর্বে, কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ, তারপরে হলো মেনি আর হলো সেভারেল বসে। ফিউ, মেনি এবং সেভারেল বসে। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ, মেনি এবং সেভারেল বসে। আনকাউন্টেবল নাউন এর পূর্বে মাচ, তারপরে হলো লিটল এবং লেস বসে। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ, মেনি এবং সেভারেল বসে। আনকাউন্টেবল নাউনের পূর্বে মাচ, লিটল এবং লেস বসে। সেই ক্ষেত্রে তুমি মনে রাখতে পারো কাউন্টেবল এটা এভাবে এফ এম এস, অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ, মেনি, সেভারেল। আনকাউন্টেবল নাউনের পূর্বে মনে রাখতে পারো এভাবে এম এল এল, অর্থাৎ মাচ, লিটল এবং লেস। সো সর্বপ্রথম আমি এখান থেকে শুরু করি। ফিউ শব্দের বাংলা যদি তুমি চিন্তা করো, ফিউ মানে হলো কিছু, আর কিছু মানে বুঝতেই পারছো একের বেশি। আবার যদি বলি মেনি, মেনি শব্দের অর্থ হলো অনেক, অনেক মানেও তুমি বুঝতেই পারছো একের বেশি। সেভারেল শব্দের অর্থ হলো কতিপয়, কতিপয় মানে হলো কয়েকটা, কয়েকটা মানেও কিন্তু একের বেশি। তাহলে আমরা এই তিনটা ওয়ার্ড ফিউ, মেনি এবং সেভারেল বুঝতে পারলাম সবাই কিন্তু একের বেশি নির্দেশ করছে। তাই আমরা বলবো ফিউ, মেনি, সেভারেল কাউন্টেবল নাউনের পূর্বে বসে, ঠিক আছে, কিন্তু কাউন্টেবল নাউনটা অবশ্যই কি হওয়া লাগে, প্লুরাল হওয়া লাগে। তার মানে তুমি কোন প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ, মেনি অথবা সেভারেল বসাতে পারবে। আমি আবারও বলছি, কোন একটি প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ অথবা মেনি অথবা সেভারেল তিনটাই বসাতে পারবে। এটা হলো কমন কথা এই তিনটার জন্য। আনকমন কথাগুলো একটু পরে বলবো। এখানে চলে আসি। মাচ মানে হলো প্রচুর, লিটল মানে হচ্ছে অল্প পরিমাণ, লেস হচ্ছে কম্পারেটিভ। এরা বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে যেহেতু আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না, সেজন্য আমরা আসলে এটাকে সিঙ্গুলার ফর্মেই পাবো। অর্থাৎ মাচ, লিটল, লেস এরা বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে, কিন্তু আনকাউন্টেবল নাউনের চেহারা তো একটাই, সেই জন্য সেটা সিঙ্গুলার ফর্মেই পাওয়া যায়। আশা করি তোমরা এইটুকু কথা বুঝতে পেরেছো। আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, একটা একটা করে নিয়ে আলোচনা করব। সেই কারণে এই কথাটুকু হচ্ছে কমন কথা তিনটার জন্যই, এই কথাটা হলো কমন কথা তিনটার জন্যই।
তাই কমন কথাটা আমরা আগে বলে দিলাম, আশা করি খুব সহজেই বুঝে ফেলেছো। যদি আমি কখনো দেখি শূন্যস্থানের পরে একটি কাউন্টেবল নাউন প্লুরাল ফর্মে লেখা আছে, সুতরাং আমি ঘোষণা করব সেখানে ফিউ, মেনি বা সেভারেল যে কোনোটাই হতে পারে। কোনটা কখন হবে সেটা একটু পরে বলবো। একইভাবে যদি আমি দেখি কখনো শূন্যস্থানের পরে আনকাউন্টেবল নাউন আছে, তাহলে সেই ক্ষেত্রে মাচ, লিটল বা লেসের কোনো একটা হতে পারে। আমি আবারও বলছি, এই তিনটার ভিতরে কোনটা হবে সেটা আমরা কিছুক্ষণের ভিতরে আলোচনা শুরু করব। আশা করি এইটুকু সবাই বুঝে ফেলেছো। সো আমরা এখন এর ভিতরে ব্যাখ্যামূলক আলোচনায় যেতে চাই। তো আমরা এই রুলগুলো মুছে দিচ্ছি। এখন সর্বপ্রথম আমরা যে ব্যাখ্যামূলক আলোচনায় যাব সেটা হচ্ছে মেনি। তাহলে মেনির সাথে আমাদের অর্থগত মিল যার থাকে সেটা হচ্ছে মাছ। তো আমরা মেনি ভার্সেস মাছ নিয়ে প্রথমে কথা বলবো, যে আসলে মেনি এবং মাছের ভিতরে আসলে পার্থক্য কি, মিলটা কি। প্রথমত বলি মিলের বিষয়টা। মেনি শব্দের অর্থ হলো অনেক, মেনি শব্দের অর্থ হলো অনেক, আর মাছ শব্দের অর্থ হলো প্রচুর। মাছ শব্দের অর্থ হলো প্রচুর। অর্থগতভাবে এরা কিন্তু বেশ সিমিলার, একই রকমের। মেনি মানে অনেক বোঝায়, একের বেশি বোঝায়। মাছ মানে হয়তো বা একের বেশি বোঝায় না, তবে পরিমাণে বেশি বোঝায়, যেহেতু বাংলা হলো প্রচুর। আর এদের ভিতরে পার্থক্যটা হলো সর্বপ্রথম মেনি বসে হলো কাউন্টেবল নাউনের আগে, মাছ বসে হলো আনকাউন্টেবল নাউনের আগে। সো এটা হচ্ছে প্রথমত মেনি বসবে কোথায়, মেনি বসবে কাউন্টেবল নাউনের আগে, মাছ বসবে কোথায়, মাছ বসবে আনকাউন্টেবল নাউনের আগে। এই ক্ষেত্রে আমি একটু আগেই বলেছিলাম কমন কথাটা, যে মেনি বসবে কাউন্টেবল নাউনের আগে, তবে কাউন্টেবল নাউনটি অবশ্যই কোন ফর্মে থাকতে হবে, অবশ্যই প্লুরাল ফর্মে থাকতে হবে। আর এপাশে আনকাউন্টেবল নাউনের যেহেতু প্লুরাল ফর্ম নাই, সেই কারণে আমরা বলবো আনকাউন্টেবল নাউনের আগে বসে। তবে তোমাদের মনে রাখার জন্য তুমি ব্র্যাকেটে এখানে সিঙ্গুলার ফর্ম লিখে রাখতে পারো, তবে এই কথাটি লেখা আসলে ভুল। অর্থাৎ তুমি খাতায় লিখে রাখলে অন্য কেউ, অন্য কোনো শিক্ষক তোমার খাতাটি দেখলো, দেখার পরে বলবে যে শিক্ষক পড়িয়েছে সে আসলে জানে না। কেন জানে না? তার কারণ আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ফর্মে এটা লেখার প্রয়োজন নেই, বিকজ আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার ফর্মেই থাকে, ওর তো আর কোনো ফর্ম নাই। তারপরে আমি বলছি তুমি লিখে রাখো, তার কারণ এটা আসলে পরবর্তীতে কোনো একটা সময় হঠাৎ করে দেখলে তোমার চোখে ভাসবে, বিকজ আনকাউন্টেবল নাউনের চেহারা কিন্তু একটাই, তার নাম হলো সিঙ্গুলার চেহারা। সো মেনি শব্দটির অর্থ হলো অনেক, মাছ শব্দটির অর্থ হলো প্রচুর, এবং মেনি বসে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মের আগে, মাছ বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে। কিন্তু আনকাউন্টেবল নাউনের যেহেতু একটাই চেহারা, তাই আমরা সেই চেহারাটাই এখানে দেখব, অর্থাৎ সিঙ্গুলার চেহারা দেখব। সো আমার মনে হয় এই কথাটুকু তুমি বুঝতে পারছো মেনি এবং মাছের ভিতরে কি মিল আছে আর কি অমিল আছে। মিলটা হলো অর্থগতভাবে এরা প্রায় একই বা সিমিলার, আর পার্থক্য হলো বুঝতেই পারছো কে কার আগে বসে, ওটা হলো পার্থক্য। এবার আমরা চলে যাব ফিউ। ফিউ এবং লিটল, মাঝখানে একটা ভার্সেস দিয়ে রাখি। সো প্রথমত আমরা ফিউ শব্দটা নিয়ে কথা বলছি, ফিউ শব্দটা এবং লিটল শব্দটা। এবং বলে রাখি এই ফিউ শব্দটা বিভিন্ন ভাবে আমাদের আসতে পারে। শুধু ফিউ হতে পারে, এ ফিউ হতে পারে, দি ফিউ হতে পারে, ভেরি ফিউ হতে পারে, অনলি এ ফিউ হতে পারে, এবং কম্পারেটিভ ডিগ্রি ফিউয়ার হতে পারে। সেম এই পাশে লিটল হতে পারে, এ লিটল হতে পারে, দি লিটল হতে পারে, ভেরি লিটল হতে পারে, এবং কম্পারেটিভ ফর্ম লেসও হতে পারে। অর্থাৎ এরা বিভিন্ন চেহারায় আসতে পারে। আমরা প্রথমে জানবো এদের কমন বিষয়টা কি। কমন বিষয়টা হলো ফিউ যেহেতু আমাদের কাউন্টেবল নাউনের আগে বসে, তুমি জানো যে কাউন্টেবল নাউনটিকে অবশ্যই কি হতে হয়, প্লুরাল হতে হয়। অন্যদিকে লিটল যেহেতু আনকাউন্টেবল নাউনের আগে বসে, সুতরাং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটাই চেহারা থাকে, সিঙ্গুলার। অর্থাৎ ফিউ বসে হলো কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মের আগে, লিটল বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে। তো শুধু ফিউ আর শুধু লিটল আমরা যাচ্ছি একটু পরে। প্রথমত হলো ফিউ জিনিসটা, এটা শুধু ফিউ হোক, এ ফিউ হোক, দি ফিউ হোক, ভেরি ফিউ হোক, অথবা ফিউয়ার হোক, যাই হোক না কেন, এর পরের নাউনটি অবশ্যই কাউন্টেবল এবং প্লুরাল হবে। আর লিটল হোক, এ লিটল হোক, দি লিটল হোক, ভেরি লিটল হোক, অথবা লেস হোক, এরপরে আনকাউন্টেবল নাউনটা অবশ্যই কোন ফর্মে থাকবে, সিঙ্গুলার ফর্মে থাকবে। তো এখন প্রথমত আমি বলি শুধু ফিউ। প্রথমত হলো শুধু ফিউ, আর হচ্ছে শুধু লিটল, এই দুটা জিনিস। তো সর্বপ্রথম বলি শুধু ফিউ আর শুধু লিটল যদি কোনো বাক্যে থাকে, তাহলে সেই বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ বাক্যটি কিন্তু নেগেটিভ।
এই বাক্যে কোনো নো থাকবে না, নট থাকবে না, তারপরেও বাক্যটা নেগেটিভ। লক্ষ্য করি আমরা কিন্তু পড়েছিলাম যখন ট্যাগ কোশ্চেন শিখেছিলাম ছোট কালে, যে বাক্যে যদি হার্ডলি থাকে, রেয়ারলি থাকে, স্কার্সলি থাকে, বেয়ারলি থাকে, সেলডম থাকে, তখন বাক্যটি কি হয়? নেগেটিভ হয়। আজকে আবারও শুনলাম যে শুধু ফিউ এবং শুধু লিটল যদি বাক্যে পাওয়া যায় তাহলে বাক্যটি কি হয়? নেগেটিভ হয়। এই বাক্যে কিন্তু নো বা নট তুমি পাচ্ছ না, কিন্তু বাক্যটি নেগেটিভ হচ্ছে। এখন বলতে পারো যে ভাই এটা দিয়ে কি কাজে লাগবে? ট্যাগ কোশ্চেন পরীক্ষায় আসে। আবার আমরা গ্রামারে আরো একটা টপিক শিখবো, সেটার নাম হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। এই যে ট্যাগ কোশ্চেন এবং এই টপিকটা, এই দুটো টপিকের উত্তর করতে, এক্সাক্ট ট্যাগ কোশ্চেন উত্তর করতে অথবা এগ্রিমেন্টের কোশ্চেনের উত্তর করতে আমাদের জানতে হয় বাক্যটি আসলে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই জিনিসগুলো যদি বাক্যে থাকে তাহলে সেই বাক্যটিকে নেগেটিভ ধরবো এবং তারপরে এগ্রিমেন্টের নিয়ম অথবা ট্যাগ কোশ্চেনের নিয়ম আমরা নেগেটিভটা অ্যাপ্লাই করব। ভেরি ইজি বিষয়, জাস্ট করে মনে রাখতে হবে শুধু ফিউ এবং শুধু লিটল নেগেটিভ মিনিংটা। এখন কথা হলো সেই নেগেটিভ মিনিংটা কি বা নেগেটিভ বিষয়টা কি। যদি ইংরেজিতে বলি তাহলে এটা হবে এরকমের, নট মেনি। অর্থাৎ ফিউ শব্দের অর্থ হলো নট মেনি, লিটল শব্দের অর্থ হলো নট মাচ। অর্থাৎ ফিউ শব্দের অর্থ নট মেনি, লিটল শব্দের অর্থ হলো নট মাচ, অথবা হার্ডলি এনি, অথবা হার্ডলি এনি। পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে এভাবে, হি হ্যাজ ফিউ বুকস, হেয়ার ফিউ মিন্স। এখানে ফিউ শব্দের অর্থ কি? ফিউ শব্দের অর্থ হলো নট মেনি, কমা হার্ডলি এনি, দুইটাই। অথবা যদি বলা হয় দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য জগ, তাহলে এখানে লিটল শব্দের অর্থ কি? লিটল শব্দের অর্থ হলো নট মাচ, কমা হার্ডলি এনি। নট মাচও হতে পারে অথবা হার্ডলি এনিও হতে পারে, তবে পরীক্ষায় যতবার এসেছে ফিউ দিয়ে এসেছে এবং অপশনে কিন্তু দুইটাই লেখা ছিল, নট মেনি, কমা হার্ডলি এনি। এইভাবে উত্তরটা ছিল। তাহলে আমরা ফিউ শব্দের ইংলিশ মিনিংটা জেনে ফেললাম, লিটল শব্দের ইংলিশ মিনিংটাও কিন্তু জেনে ফেললাম। আমি জানি না তোমরা অলরেডি কোনো বই থেকে সলভ করা শুরু করেছো কিনা। যদি করে থাকো তাহলে এই প্রশ্নটি অলরেডি দেখে ফেলার কথা। এবার চলে আসি এই শুধু ফিউ এবং শুধু লিটলের বাংলা মিনিংটা কি হয়। বাংলা মিনিং হলো নাই বললেও চলে। বাংলা মিনিং হলো নাই বললেও চলে। এটা হলো ফিউ এবং লিটলের বাংলা মিনিং, এবং এটা দিয়ে পরীক্ষায় ট্রান্সলেশন এসেছে এবং সেটা হলো তাহার বন্ধু নাই বললেও চলে। আমি আবারও বলছি কি বাংলা এসেছে, তাহার বন্ধু নাই বললেও চলে। অর্থাৎ এখন তোমাকে যদি বলতাম যে তাহার বন্ধু নাই, তুমি বলে ফেলতে হি হ্যাজ নো ফ্রেন্ড অথবা হি হ্যাজ নো ফ্রেন্ডস, কিন্তু এখন বলা হচ্ছে তাহার বন্ধু নাই বললেও চলে। এইটা বলার ফলে পরীক্ষায় যখন এই প্রশ্নটা আসে জনগণ তখন আসলে এই উত্তর আর চালাইতে পারে না, তার কারণ সে আসলে এটা ইংরেজি জানে না। তার কারণ এটা ইংরেজিতে ভাই একটা ওয়ার্ড শুধু ফিউ। যদি বলি তাহার বই নাই বললেও চলে, বই নাই, তাহলে বই কাউন্টেবল নাউন, তাহলে আমি বলবো ফিউ হবে, শুধু ফিউ। আবার যদি বলি এই গ্লাসে অথবা এই জগে পানি নাই বললেও চলে, কি জিনিসটা নাই বললেই চলে? পানি, তাহলে আমি বলবো লিটল ওয়াটার হবে। বই কাউন্টেবল, তাহলে কি হবে? ফিউ বুকস হবে। ফিউ এর পরে তো ভাই অলওয়েজ কাউন্টেবল নাউনটা প্লুরাল হবেই। শুধু ফিউ দেই আর এ ফিউ দেই অথবা দি ফিউ দেই, যে ফিউই দেই না কেন ভাই, নাউন কিন্তু কাউন্টেবল এবং প্লুরাল। পার্থক্য হলো শুধু ফিউ বসাবো যখন বাংলা মিনিং হবে নাই বললেও চলে, শুধু ফিউ বসাবো যখন ইংলিশ মিনিং হবে নট মেনি, হার্ডলি এনি। শুধু ফিউ বসাবো এবং বাক্যটি কিন্তু দেখতে যেমনই হোক না কেন নেগেটিভ বাক্য হিসেবে গণ্য হবে। রুলটা আমি আরো একবার বলি, ফিউ শব্দটা শুধু ফিউ এবং শুধু লিটল। আমি আগেই বলেছি এই যে ফিউ এর কথা বললাম, হেডলাইন ফিউ, এই ফিউ হতে পারে এ ফিউ অথবা শুধু ফিউ অথবা দি ফিউ অথবা ভেরি ফিউ, অনেক রকমের ফিউ নিয়ে আমরা শিখবো। তো আমরা প্রথমে শিখছি শুধু ফিউ যদি হয় সে বাক্যটা কেমন অর্থ দিবে, অথবা বাক্যে যদি আমি শুধু লিটল বসাই, এ লিটল না, ডি লিটল না, লেস না, অনলি এ লিটল না, শুধু লিটল বসালে কি অর্থ দিবে, শুধু ফিউ বসালে বাক্যটি কেমন হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। আবার এই ফিউ এর ইংলিশ মিনিংটা কি, এই শুধু লিটল এর ইংলিশ মিনিংটা কি? এটা কিন্তু এ লিটল না, শুধু লিটল। তাহলে শুধু লিটল এর ইংলিশ মিনিং হচ্ছে নট মাচ, হার্ডলি এনি। আর শুধু ফিউ এর ইংলিশ মিনিং হলো নট মেনি, হার্ডলি এনি। যে কোনো একটা অপশন দিতেই পারে, প্রবলেম নাই। মনে করো তুমি অর্থ করে বুঝলা যে এখানে ফিউ হওয়ার কথা, কিন্তু অপশনে যে দেখলা যে ফিউ নাই, যেমন এই বাক্যটা তাহার বন্ধু নাই বলিলেও চলে, তাহলে এখানে ফিউ হওয়ার কথা তুমি শিখেছো। পরীক্ষায় যে দেখলো অপশনে ফিউ দিয়ে নাই, হার্ডলি এনি দিয়ে আছে, হি হ্যাজ
হার্ডলি এনি ফ্রেন্ড। উত্তর কিন্তু হয়ে গেছে ভাই, ফিউ এর জায়গায় হার্ডলি দেওয়া আছে। এখন হার্ডলি পরে এনি দেওয়া আছে, এই এনিটা হলো বিপজ্জনক, তার কারণ এনির পরে সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, কিন্তু ফিউ এর পরে কিন্তু সবসময় প্লুরাল হয়। এই জায়গাটা একটু পার্থক্য, এছাড়া কিন্তু সব ঠিক আছে। হি হ্যাজ হার্ডলি এনি ফ্রেন্ডস হতে পারে, হি হ্যাজ হার্ডলি এনি ফ্রেন্ডও হতে পারে, দুইটাই সঠিক, অর্থ সেম। আশা করি বুঝতেই পারছো, এই একটা জায়গায় তাহলে ডিফারেন্স। বাট ফিউ এর মিনিং হলো হার্ডলি এনি, অথবা ফিউ এর মিনিং হলো নট মেনি। হি হ্যাজ নট মেনি ফ্রেন্ডস, ওকে, এটার মানে হচ্ছে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। আশা করি কথাটা বুঝতে পেরেছি। বাংলায় হচ্ছে নাই বলিলেও চলে। সো আমার মনে হয় তোমরা এই শুধু ফিউ আর শুধু লিটল বুঝতে পেরেছো, মোটামুটি পর্যাপ্ত হয়েছে, যা দিয়ে আমরা উত্তর করব অতি শীঘ্রই। সো আমরা চলে আসি এরপরে ফিউ এর পরে আসতে হলে এ ফিউ এবং এ লিটল। ফিউ এর পরে আসতে হলে এ ফিউ এবং এ লিটল। এ ফিউ প্রথমে, এ ফিউ কেমন অর্থ দেয়, অথবা এ লিটল কেমন অর্থ দেয়, আমরা দুটো নিয়ে একটু চিন্তা করব। আমি আবারও বলি, এ ফিউ এবং এ লিটল বাক্যে থাকলে বাক্যটি অ্যাফার্মেটিভ হবে। অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ শুধু ফিউ নেগেটিভ, এ ফিউ অ্যাফার্মেটিভ, শুধু লিটল নেগেটিভ, এ লিটল অ্যাফার্মেটিভ। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগে, কেমন করে? ধরো আমি যদি বলি এভাবে, এ লিটল ওয়াটার, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য জাগ, আমি বললাম, ফলাফলে কি দাঁড়ালো? তুমি মনে করতেছো ভাই আপনি তো বলেছিলেন যে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন কখনোই বসে না, তাহলে এই যে এ বসলো, ওয়াটার আছে এখানে, কিভাবে বসলো? ভাই এখানে তোমাদের একটা মিস কনসেপ্ট হয়ে গেছে। আসলে আমরা এই এ কিন্তু ওয়াটারের সাথে দেই নাই, বরং এ লিটল। এ লিটল হচ্ছে একটা ফ্রেজাল জিনিস, এবং যেটা আসলে হা বোধক অল্প পরিমাণ নির্দেশ করে। হা বোধক কিন্তু অল্প পরিমাণ, যেমন শুধু লিটল না বোধক নাই এর কাছাকাছি আছে, কিন্তু ভাই নাই আমি বলি নাই, শুধু লিটল মানে কিন্তু আছে, কিন্তু এতটাই আছে যেটা আসলে আছের ভিতরে আমরা কখনো ফেলবো না, বলবো এটা নাই বললেই চলে, এমন পরিমাণ আছে। আর এ লিটল মানে আছে এবং সেটা আছের ভিতরে পড়ে। সো সেই ক্ষেত্রে এ লিটল হচ্ছে ফ্রেজাল জিনিস, তুমি কখনোই মনে করো না যে এই এটা আসলে ওয়াটারের কারণে এসেছে, বরং এই এ আর লিটল মিলে হা বোধক অল্প পরিমাণ আছে এটা নির্দেশ করে। সো এখানে একই কথা, এ ফিউ, এটাতে কোনো প্রবলেম নাই, তার কারণ এরপরে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম বসে। লক্ষ্য করো, আমি যদি আবার লিখি এভাবে, এ ফিউ বুকস, তুমি বলতে পারো ভাই এ বা এন তো সিঙ্গুলার সংখ্যা, তাহলে এখানে বুকস হলো কিভাবে? ইয়েস, এখানে আসলে এর কারণে বুকস হয় না, বরং এখানে একই ঘটনা, এ আর ফিউ মিলে অল্প পরিমাণ আছে এমনটা নির্দেশ করে। সো এই হলো এ ফিউ আর ওই হলো এ লিটল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো যদি কখনো পরীক্ষায় এই ধরনের বাক্য দিয়ে তোমাকে বলে ট্যাগ কোশ্চেন করো, অথবা তোমাকে বলে হচ্ছে ওই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের কথা শুনেছি একটু আগে, ওই টপিক পড়বো যখন, তখন তুমি দেখবে যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ তোমাকে দেখতে হয়। ওই ক্ষেত্রে আমরা এই বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ ধরে নিব। এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে এ ফিউ এর অর্থটা কি দাঁড়ায়, অথবা এ লিটল এর অর্থটা কি দাঁড়ায়? ইয়েস, এ ফিউ অথবা এ লিটল যাই বলি না কেন, অর্থ হলো অল্প পরিমাণ, অল্প পরিমাণ অথবা অল্প সংখ্যক, অল্প পরিমাণ অথবা অল্প সংখ্যক। দেখো এ ফিউ এর বাংলা হলো অল্প সংখ্যক, আর এ লিটল এর বাংলা হলো অল্প পরিমাণ। সো যখন আমি এ লিটল এর বাংলা করব, এটা অর্থ হবে অল্প পরিমাণ, খুবই কম পরিমাণ, আর এ ফিউ এর বাংলা হবে হচ্ছে অল্প সংখ্যক, মানে অল্প কিছু সংখ্যাই সেখানে আছে, নাই কিন্তু ভাইয়া আছে। আর যদি এই শুধু ফিউ দেই, অর্থ হবে আছে, তবে এটা আছের ভিতরে আমরা কেউ ফেলতেই পারি না, নাই বললেই এটা সবচেয়ে ভালো হয়। সো এই হচ্ছে পরিমাণটা। এখন আমি যদি তোমাকে বলি তাহলে এ ফিউ এবং এ লিটল এর ইংলিশ মিনিংটা কি হয়? ইংলিশ মিনিং হচ্ছে সাম হয়। পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে যে এ ফিউ মিন্স, এ ফিউ এর অর্থ হলো, বা এ ফিউ ইমপ্লাইজ, এ ফিউ নির্দেশ করে কোন জিনিসটাকে? এ ফিউ এর অর্থটা দাঁড়ায় হচ্ছে সাম, অর্থাৎ সাম যেমন অর্থ দেয়, এ ফিউ এবং এ লিটল সেম অর্থ দেয়। সাম শব্দ মানে এ লিটল, সাম মানে হচ্ছে এ ফিউ। এখানে একটু বলে রাখি, একেবারে নাই বললেই চলে, মানে একেবারে কম, নাই, নাইয়ের মধ্যে ওটা হলো ফিউ, তার চেয়ে একটু বেশি আছে তবে কম পরিমাণ, ফিউ এর চেয়ে একটু বেশি যেটা হলো এ ফিউ, অথবা লিটল এর চেয়ে একটু বেশি যেটা হলো এ লিটল, এবং এটাই কিন্তু সাম, অর্থাৎ সাম বলতে যে পরিমাণ বোঝায়, এ লিটল বলতে ওই পরিমাণই বোঝায়। অর্থাৎ সাম ওয়াটার বললে যা বোঝাবে, এ লিটল ওয়াটার বললে তাই বোঝাবে। এ ফিউ বুকস বললে যা বোঝাবে, সাম বুকস বললে সেম জিনিস বোঝাবে। তাহলে আমাদের আরেকটা রয়ে গেল সেভারেল।
ইয়েস, আমি সেটাই বলছিলাম, সামের যে পরিমাণ বোঝায় তার চাইতে বেশি পরিমাণ বোঝাতে আমরা সেভারেল বসাই, সামের চাইতে একটু বেশি পরিমাণ বোঝাতে সেভারেল বসাই। তবে সেভারেল দিয়ে বিগত বছরগুলোতে ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে কনফিউজিং কোনো কোশ্চেন আসে নাই। অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে সেভারেল বসে, কাউন্টেবল নাউনটাকে প্লুরাল ফর্মে থাকতে হয়, এইটুকু কথা দিয়েই উত্তর করা যায়, এখানে কনফিউশনের কোনো জায়গা ছিল না। ওকে, সো আমার মনে হয় এ ফিউ এবং এ লিটল বিষয়টা তোমাদের বোধগম্য হয়েছে। একটু আমাকে জানাবে যে এ ফিউ এবং এ লিটল এর বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পেরেছো কিনা। দ্রুত একটু জানাই ফেলো, তাহলে আমরা এ ফিউ এর পরের দিকে যাওয়ার চেষ্টা করব। দ্রুত বলো। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাই এরপরে ডি ফিউ এবং ডি লিটল নিয়ে কথা বলতে চাই। ডি ফিউ এবং ডি লিটল, সো আমাদের পরবর্তী বিষয় হলো ডি ফিউ এবং ডি লিটল। সর্বপ্রথম তোমার মনে যে প্রশ্নটা আসছে, ভাই ডি ফিউ এবং ডি লিটল আসলে অ্যাফারমেটিভ নাকি নেগেটিভ মিন করে? তার কারণ আমরা প্রথমে শিখলাম হচ্ছে শুধু ফিউ নেগেটিভ মিন করে, তারপরে শিখলাম এ ফিউ অ্যাফারমেটিভ মিন করে, এবার শিখছি ডি ফিউ এটা আসলে কি মিন করে। উত্তর হচ্ছে এটা হলো অ্যাফারমেটিভ মিন করে। অর্থাৎ তুমি যদি কখনো ডি ফিউ বসানোর চিন্তা করো অথবা তুমি যদি কখনো ডি লিটল বসানোর চিন্তা করো কোথাও, প্রথমে তোমাকে নিশ্চিত হতে হবে যে এখানে অ্যাফারমেটিভ মিন করছে কিনা, হ্যাঁ বোধক অর্থ দিচ্ছে কিনা। মানে সেভারেলটা আবার একটু বলে নাই না, সেভারেলের তো কমন রুলটাই, আমরা প্রথমে কিন্তু কমন রুলটা শিখছিলাম যে ফিউ মেনি সেভারেল কোথায় বসে। ফিউ মেনি সেভারেল কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মের আগে বসে, এটা আমরা প্রথমে শিখেছি। সেভারেলের জন্য এই একটা কথা দিয়ে আমাদের কাজ চলে, আর এর এক্সট্রা কোনো রুল নেই, এটা আমরা আগে শিখে ফেলেছি। তো সেই ক্ষেত্রে বলেছে যে বিগত বছরে যতবার উত্তর সেভারেল হয়েছে ততবার এখানে কোনো কনফিউশন ছিল না, হয়তো বা কাউন্টেবল নাউনের জন্য একটাই সেভারেল, বাকি তিনটা অপশনে ছিল আনকাউন্টেবল নাউনের, সো কোনো প্রবলেম কিন্তু হয় নাই। সো এবার আমি যেটা বলছিলাম এখানে আরো একবার দেখি, ডি ফিউ এবং ডি লিটল তাহলে কি অর্থ করবে? বাক্যটি অ্যাফারমেটিভ। ডি ফিউ ডি লিটল কি অর্থ দিবে? বাক্যটি হলো অ্যাফারমেটিভ, এমনটা অর্থ দিবে। তাহলে পরীক্ষার হলে যখন আমি অপশনে এ ফিউ পাবো, অপশনে শুধু ফিউ পাবো, অপশনে ডি ফিউ পাবো, আমাদের ফার্স্ট কাজ হলো বাক্যটি আসলে অ্যাফারমেটিভ মিন করছে নাকি নেগেটিভ মিন করছে এটা দেখে নিতে হবে। তার কারণ যদি বাক্যটি নেগেটিভ মিন করে তাহলে আমার উত্তর শুধু ফিউ অথবা শুধু লিটল হবে। কাউন্টেবল নাউন হলে শুধু ফিউ, আনকাউন্টেবল নাউন হলে শুধু লিটল, আলাপ কিন্তু শেষ। কিন্তু বাক্যটা পড়ে আমি যদি বুঝি যে না এখানে নেগেটিভ মিন করছে না বরং এখানে কিছু পরিমাণ আছে এমনটা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে ভাই এখানে কিন্তু এ ফিউ উত্তর হবে। অপশনে যে দেখলাম ডি ফিউ লেখা আছে, এসে এবার বের করি এ ফিউ এবং ডি ফিউ এর ভিতরে পার্থক্য করব কিভাবে, কোথায় হবে এ ফিউ কোথায় হবে ডি ফিউ। সর্বপ্রথম আমি তোমাকে বলি আনকাউন্টেবল নাউন। একটা আনকাউন্টেবল নাউনের পূর্বে আমি লিটল বসাবো না, ডি লিটল বসাবো, ডি লিটল বসাবো। কখন এই ঘটনাটা ঘটবে? অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল বসার কথা, কিন্তু আমি লিটল না বসাই কি বসাচ্ছি ডি লিটল, আমি এ লিটল না বসাই কি বসাচ্ছি ডি লিটল। কখন? মনে রাখতে হবে যদি আনকাউন্টেবল নাউনের পরে অফ আসে। নাম্বার 1 কথাটা এটা আমরা আগেই শিখেছি, আগের সাথে মিল করে ঘটনাটা এখানে ঘটছে। তার কারণ আমরা আগে পড়েছি যে আনকাউন্টেবল নাউনের পরে যদি অফ থাকে তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে ডি বসে। সো ওই ক্ষেত্রে যদি আমি এখানে কোনো ডিটারমিনার বসাতে চাই, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে আমাকে শূন্যস্থান দিয়ে দিল এখানটায়, তাহলে শূন্যস্থান দিয়ে দিলে আমি বলবো যে হ্যাঁ আনকাউন্টেবল নাউন, বাক্যটা পড়ে বুঝলাম এটা অল্প পরিমাণ আছে এমনটা বোঝাচ্ছে, এবং তারপর আমি ঘোষণা করব যে ইয়েস যেহেতু এটা অল্প পরিমাণ আছে তাহলে এ লিটল বা ডি লিটল দুইটাই হতে পারত, কিন্তু অফ থাকার কারণে উত্তর করলাম হচ্ছে ডি লিটল। তাহলে একটা হলো এইটা, আমরা এইভাবে কিন্তু ডি হবে এটা বের করতে পারি। অর্থাৎ দি লিটল ওয়াটার অফ দি গ্লাস এইভাবে হতে পারে, গ্লাসের সেই অল্প পরিমাণে পানিটা, কারণ পরে অফ ছিল তাই আগে ডি আসলো। এটা ওই নিয়ম থেকে চলে এসেছে, নতুন কোনো কিছু না। নতুনটা হলো এইবার এখন কোন একটা নাউন সেটা হতে পারে কাউন্টেবল অথবা আনকাউন্টেবল, ফ্যাক্টর না, কোন একটা নাউন, এই নাউনের পরে যদি কোনো ফ্রেজ থাকে অথবা কোনো একটা ক্লজ থাকে, ফ্রেজ অথবা ক্লজ, যদি কোনো নাউনের পরে ফ্রেজ বা ক্লজ থাকে, যে ফ্রেজ বা ক্লজ আসলে অ্যাডজেক্টিভ, কার অ্যাডজেক্টিভ? এই নাউনটারই অ্যাডজেক্টিভ। দেখো এই জায়গাটায় কোনো একটা আমি एग्जांपल দেব, টেনশন করার কোনো কারণ নেই, एग्जांपल দেব। কোন একটা নাউনের পরে যদি একটা ফ্রেজ থাকে, ফ্রেজ মানে তুমি জানো ফ্রেজ মানে দুইটা তিনটা ওয়ার্ড একসাথে হয়ে একটা পার্টস অফ স্পিচের কাজ করে, দুইটা বা তিনটা ওয়ার্ড একসাথে মিলে একটা পার্টস অফ স্পিচের কাজ করে। ফ্রেজ আইডেন্টিফাই করা, ক্লজ আইডেন্টিফাই করা, এই বিষয়গুলো কিন্তু আমাদের মেডিকেলে সবচেয়ে বেশি আসে।
তবে অন্য ভার্সিটির ভিতরে মনে করো চিটাগাং অথবা রাজশাহীতে এগুলো প্রশ্ন আসে। ঢাকায় এটা খুবই কম আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা খুবই কম আসে। অনেক বছর আগে আমি একবার দেখেছিলাম, এরপরে খুব একটা আসে নাই। একটা আসলে দেখা 5 বছর পর একটা আসে, এরকম একটা বিষয়। সো সেই ক্ষেত্রে আমরা যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে, আমরা কিন্তু এটা বিস্তারিত শিখবো। তবে এখন ছোট্ট করে জেনে রাখো, একটা নাউন, নাউনের পরে কয়েকটা ওয়ার্ড, অথবা একটা নাউন তারপরে ক্লজ, ক্লজ মানে একটা লিঙ্কার আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে এইটা, এবং সেটা যেহেতু অ্যাডজেক্টিভ, তার মানে সেটা হচ্ছে এই নাউনের কি করছে, একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, নাউনের দোষ বা গুণ প্রকাশ করছে। করার মাধ্যমে বাক্য পড়ে আমি বুঝলাম যে আসলে এই নাউনটা এখন নির্দিষ্ট হয়ে গেছে। আমি আবারও বলছি, এখানে এমন একটা বৈশিষ্ট্য ফ্রেজ আকারে দেওয়া আছে, অথবা এমন একটা বৈশিষ্ট্য ক্লজ আকারে দেওয়া আছে যে এই নাউনটা এখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এমন যখন হয় তখন আমরা সেই নাউনের সাথে ম্যাচ করে হয়তোবা ডি ফিউ লিখি অথবা ডি লিটল লিখি। কারণ তুমি জানো যে কাউন্টেবল নাউন হলে ডি ফিউ লিখবো, আনকাউন্টেবল নাউন হলে ডি লিটল লিখবো, এবং কাউন্টেবল নাউন হলে তখন এই নাউনটা প্লুরাল ফর্মে থাকবে। এই নিয়মগুলো মেনে আমরা তখন এখানে ডি ফিউ বা ডি লিটল বের করি। তো এই হচ্ছে আমাদের এই রুলটা। আমি একটা एग्जांपल দিয়ে এটা বোঝাই। সো তুমি আগে এখান থেকে দেখে নাও যে এইটা তো সহজ রুল একবারে, যে কোন একটা আনকাউন্টেবল নাউনের পরে অফ থাকলে সে আনকাউন্টেবল নাউনের পরে ডি বসে, অপশনে ডি আর লিটল একসাথে থাকলে ডি লিটল একসাথে উত্তর হয়ে যাবে। আসলে এখানে ডি লিটল হচ্ছে না, বরং ডিটা কিন্তু ওই অফের থেকে আসছে আর কি। সো এইটার জন্য আমি একটা एग्जांपल দিই, এটা বুঝে ফেলতে বুঝে একটা एग्जांपल দিই। মনে করো আমি একটা एग्जांपल এভাবে লিখি, আই নিড ড্যাশ বুকস, I need dash books that I gave you. I need dash books that I gave you. So প্রথমত আমরা এখানে বুকস দেখতে পাচ্ছি, প্রশ্নে যাহা প্লুরাল তাহা অবশ্যই কাউন্টেবল নাউন। সুতরাং আমি বুকস নিয়ে গবেষণা করব না ওটা গোনা যায় কি যায় না, আমি জাস্ট খালি বলবো যে এটা কাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউন বলে এখানে ফিউ, মেনি, সেভারাল অনেক কিছু হতে পারে। আবার একটু পরে অর্থাৎ রুল নাম্বার 5 যখন পড়বো তখন আরো অনেকগুলো আসবে, সাম, মোস্ট, অনেক কিছু বলবো আমরা। কিন্তু এখানে ঘটনা ঘটলো, এই যে বুকস শব্দের পরে আমি একটা ক্লজ দেখতে পাচ্ছি, that I gave you। এখন আমার কাজ হলো, যেহেতু এই নাউনটার পরে একটি ক্লজ আছে, আমাকে দেখতে হবে যে এই ক্লজটায় যা বলা হলো সেই জিনিসটা আসলে এই বুককে নির্দিষ্ট করে দিল কিনা, নির্দিষ্ট করে দিল কিনা। দেখো আমি যদি এখানে প্রথমে বলি আই নিড, আমার প্রয়োজন বুকস, আমার বইগুলো প্রয়োজন, আমি এখানে কি হবে এটাকে বাদ দিলাম, বাদ দিয়ে আমি এইটুকুর বাংলা করছি, আই নিড বুকস, আমার বইগুলো প্রয়োজন, যেগুলো দ্যাটের বাংলা এখানে যেগুলো আমি তোমাকে দিয়েছিলাম। আমি আবারও বলছি, আমার বইগুলো প্রয়োজন, যেগুলো আমি তোমাকে দিয়েছিলাম। তার মানে বইগুলোকে কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে, কোন বইগুলো, যেগুলো আমি তোমাকে দিয়েছিলাম। এইভাবে যখন একটা অ্যাডজেক্টিভ ক্লজ বসে নাউনটিকে এমন একটা বৈশিষ্ট্য বলে যেটা নাউনটি নির্দিষ্ট হয়ে যায়, তখন আমরা এখানে অবশ্যই কি করব, এ ফিউ না দিয়ে তার পরিবর্তে কিন্তু ডি ফিউ ব্যবহার করব। অর্থাৎ আই নিড দ্য ফিউ বুকস, আমার ওই অল্প পরিমাণ বইগুলোই দরকার যেগুলো আমি তোমাকে দিয়েছিলাম। সো এইভাবে আমরা বের করব যে এখানে বুক শব্দটি নাউন, নাউনের পরে একটা ক্লজ, ক্লজ এমন ভাবে লেখা হয়েছে যেন নাউনটা নির্দিষ্ট হয়ে যায়, তাই তখন আমরা ডি ফিউ দিব। আর্টিকেলের রুলের মধ্যে, এই আর্টিকেলের রুলের মধ্যে অবশ্যই একটু বলে রাখি, এই যে ডি ফিউ আর ডি লিটলের নিয়ম বিগত বছরে দেখা গেছে সিইউ অর্থাৎ চিটাগং ইউনিভার্সিটির পরীক্ষায়। সুতরাং তোমরা যখন চিটাগং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে এই বিষয়টা মাথায় রাখবে, এক। দ্বিতীয়ত তুমি যখন বাক্যটা পড়ে বুঝবে যে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, তাহলে সেখানে কি হয়, এ ফিউ হয়। অপশনে যে দেখলে এ ফিউ আছে, ডি ফিউ আছে, তখন তুমি এইভাবে চেক করে নিবা, দুইটার যে কোনো একটা মিলে গেলে এ ফিউ উত্তর না হয়ে ডি ফিউ উত্তরটা হবে। দুইটা মানে বুঝছো তো, ওই যে একটা অফ দিয়ে লিখছিলাম আর একটা এইভাবে লিখলাম। সো আমি আবারও বলছি, দেখো আই নিড ফিউ বুকস, ধরো তাহলে এখন এখানে প্রথমত এটা অ্যাফার্মেটিভ কিনা এটা চিন্তা করে দেখো তো, আমার প্রয়োজন বইগুলো যেগুলো আমি তোমাকে দিয়েছিলাম, তার মানে আমি কিন্তু তোমাকে বই দিয়েছি ভাই, অর্থাৎ মিনিংটা কেমন, অ্যাফার্মেটিভ, তার মানে এখানে অবশ্যই এ ফিউ হতে পারে। এখন অপশনে যে দেখলাম এ ফিউ আছে, ডি ফিউ আছে, তাহলে কনফিউশন, বিকজ এ ফিউ অ্যাফার্মেটিভ অর্থ দেয়, ডি ফিউ অ্যাফার্মেটিভ অর্থ দেয়। তখন আমরা বের করা শুরু করলাম যে এখানে ডি ফিউ হবে কিনা। বের করার নিয়ম কয়টা বলেছি, দুইটা, এবং দেখলাম যে হ্যাঁ এখানে বুকের পরে অফ নাই, সুতরাং প্রথম নিয়মটা হচ্ছে না। দ্বিতীয় নিয়মটা হলো বুকের পরে ক্লজ আছে, ইয়েস, তাহলে এখন দেখি ক্লজের মিনিংটা পড়ে বুঝি যে আসলে বইটাকে নির্দিষ্ট করে দেওয়া হলো কিনা। ইয়েস হয়েছে, তখন আমি বলবো এখানটা কি হবে,
ডি ফিউ হবে। এই যে এইভাবে ধাপে ধাপে উত্তরগুলো করতে হয়। আমি তোমাকে কিছু কোশ্চেন সলভ করব যখন, তখন দেখবো যে কিভাবে উত্তরগুলো করে। নির্দিষ্ট করে বোঝালে আর অফ থাকলে ডি বসে। ইয়েস ইয়েস ইয়েস, এই কথাটা বইয়ের মধ্যে লেখা আছে যে নির্দিষ্ট করে দিলে তখন ডি ফিউ বা ডি লিটিল হয়। এখন প্রশ্ন হলো নির্দিষ্ট করে কিভাবে দেয়, এই কথাটা তোমাকে তো বোঝানো যাচ্ছিল না, সেজন্য আমি এখানে एग्जांपल দিয়ে বুঝিয়েছি কিভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়। এখন একজন বলতে আনকাউন্টেবল নামের एग्जांपल দেন, মুরাদ মিয়া ভাইয়া কথা তো একটাই, দি লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসের ওই অল্প পানিটা ইজ নট পিওর, গ্লাসের অল্প পরিমাণ পানিটা বিশুদ্ধ না। সো তুমি এই যে দি লিটল ওয়াটার দিয়ে ফেললা, হয়ে গেল। সো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। ওকে, আমরা চলে আসি এরপরে হচ্ছে আমরা পরবর্তী, দুঃখিত, এরপর আমরা পরবর্তী দিকে যাব। আসলে পরবর্তীটা হলো অনলি 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 এ ফিউ অনলি এ লিটল। তো আমাদের এর পরেরটা হলো অনলি অনলি এ ফিউ এবং তারপরে হলো অনলি এ লিটল। একবারে ইজি বিষয়, তোমাকে তো বলা লাগবে না যে আসলে এখানে অ্যাফার্মেটিভ বুঝিয়েছে না নেগেটিভ বুঝিয়েছে, বিকজ এখানে এ ফিউ আছে, এখানে এ লিটল আছে, তার মানে এটাকে নেগেটিভ বুঝিয়েছে না ভাই, এটা অ্যাফার্মেটিভ বুঝিয়েছে। এখন যেটা বিষয় হলো তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা এইভাবে মনে রাখবা যে অনলি শব্দটি যদি থাকে তাহলে আমাকে এই এ জিনিসটা অবশ্যই দিতে হবে। অনলি শব্দটি যদি থাকে তাহলে আমাকে এই এ জিনিসটা অবশ্যই দিতে হবে। কখনোই অনলি লিটল লেখা যাবে না, অনলি লিটল এই কথাটি কখনোই সম্ভব না, অথবা অনলি ফিউ এই কথাটিও সম্ভব না। তোমাকে এই বিষয়টা একেবারে বাতিলের খাতায় রাখতে হবে, একবারে বাতিল। অনলি লিটল বলে কোনো কিছুর অস্তিত্ব নাই, অনলি ফিউ বলে কোনো কিছুর অস্তিত্ব নাই। অনলি দিয়েছি তো অবশ্যই এ ফিউ হবে, অনলি দিয়েছি তো অবশ্যই এ লিটল হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছো অনলি এ ফিউ এবং অনলি এ লিটল এর বিষয়টা। কমনটা কিন্তু কমনই আছে। ফিউ এর পরে এখানে নাউনটা কি হবে? কাউন্টেবল নাউন প্লুরাল। লিটল এর পরে এখানে নাউনটা কি হবে? আনকাউন্টেবল নাউন, এবং সেটাকে প্লুরাল করা যায় না, তাহলে কি হবে? সিঙ্গুলার। সো আমরা অনলি শিখে ফেললাম, এবার চলে আসবো ফিউয়ার। তাই কোথাও না বুঝলে কিন্তু বলবা, কোথাও না বুঝলে বলবা। আমাদের পরবর্তীটা হলো ফিউয়ার আর এদিকে হলো লেস। বুঝতেই পারতেছো দেখে যে ফিউয়ার বলি আর লেস বলি, এদের ভিতরে মিল হলো এরা কিন্তু কম্পারেটিভ, কম্পারেটিভ। অর্থাৎ আমরা জানি দুইয়ের মধ্যে যখন তুলনা বোঝায় তখন সেখানে কম্পারেটিভ ডিগ্রি হয়। দুইয়ের মধ্যে তুলনা ফিউয়ার, দুইয়ের মধ্যে তুলনা লেস। সেই ক্ষেত্রে যদি কাউন্টেবল নাউন কোনো কিছু নিয়ে তুলনা হয় আমরা সেখানে ফিউয়ার ব্যবহার করি, যদি আনকাউন্টেবল নাউন কোনো কিছু হয় তাহলে সেখানে লেস ব্যবহার করি। তো এটা আমাদের প্রথম কথা, কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা, দুইয়ের মধ্যে তুলনা। এবং সেই ক্ষেত্রে তোমরা যে কাজটি করো সেটাও বলি, তোমরা কম্পারেটিভ ডিগ্রি বলতে যেটা বুঝো সেটা হচ্ছে দেন থাকে। ওকে, দেন থাকতেই পারে। তাহলে আমি বলবো ফিউয়ার শব্দটি হবে যখন দুইয়ের মধ্যে তুলনা এবং দেন থাকে। প্রাইমারিলি এই কথাটা সঠিক, অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা হচ্ছে, দুটি বিষয়ের মধ্যে তুলনা হচ্ছে এবং সেখানে দেনটা দেওয়া আছে, এবং তুমি দেখলা কাউন্টেবল নাউন নিয়ে তুলনা, তখন তুমি সেখানে ফিউয়ার দিচ্ছ। তুমি দেখলে আনকাউন্টেবল নাউন নিয়ে তুলনা, তখন সেখানে তুমি লেস দিচ্ছ। বিষয়টা কিন্তু এই রকমের। কিন্তু প্রবলেম হলো পরীক্ষার প্রশ্নগুলো তুমি যদি দেখো বেশিরভাগ ক্ষেত্রে এই দেনের অস্তিত্ব সেখানে নাই। বেশিরভাগ ক্ষেত্রে দুইয়ের মধ্যে তুলনা হচ্ছে, একটা গ্ল্যান্স বাক্য পড়ে বোঝা যাচ্ছে না, তখনই কিন্তু বিপদটা শুরু হয়। অর্থাৎ আমি তোমাকে বলবো যে তুমি বুঝলা যে কাউন্টেবল নাউনের পূর্বে শূন্যস্থান, তুমি বুঝলা সেখানে ফিউ হবে, অথবা তুমি বুঝলা সেখানে এ ফিউ হবে, যেটাই বুঝো না কেন, কিন্তু অপশনে তুমি ফিউয়ার লেখা আরো একটা অপশন দেখলা। এবার তোমাকে একটু গবেষণা করতে হবে যে হ্যাঁ এখানে কম্প্যারিজন বা তুলনা হয়েছে কিনা। আমি আবারও বলছি, ফিউ হবে, ফিউয়ার হবে এবং এ ফিউ হবে, তিনটাই হতে পারে যদি সেটা কাউন্টেবল নাউন এবং প্লুরাল ফর্মে থাকে। আমরা বের করেছি শুধু ফিউ আর এ ফিউ এর মধ্যে পার্থক্য। এখন দেখছি এ ফিউ এবং শুধু ফিউ এর সাথে ফিউয়ার এর পার্থক্য। বাক্যের ভিতরে কিন্তু দেন নাই, বাক্যের ভিতরে দুইয়ের মধ্যে তুলনা হয়েছে এমন কথাও স্পষ্ট করে বলা নেই, তবে অপশনে একটা অপশন আছে যেটা হলো ফিউয়ার। এবার আমাকে কি করতে হবে? তো আমি আবারও বলতেছি, নরমালি ফিউয়ার যেহেতু কম্পারেটিভ, নরমালি লেস যেহেতু কম্পারেটিভ,
সুতরাং আমরা বুঝতেই পারছি এটা কম্পারেটিভ ডিগ্রিতে হবে। আর কম্পারেটিভ ডিগ্রি মানে হচ্ছে দুইয়ের তুলনা। কম্পারেটিভ সেন্টেন্স আছে না, ওই যে আমরা ট্রান্সফরমেশন করেছি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, সেইটা। তাহলে কম্পারেটিভ মানে দুইয়ের মধ্যে তুলনা এবং সেখানে একটা দেন থাকে, এটা হলো তার নরমাল ক্যারেক্টার। কিন্তু পরীক্ষার যে প্রশ্নগুলোতে ফিউয়ার অথবা লেস উত্তর হয়েছে, তুমি দেখবা বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের ভিতরে দুইয়ের মধ্যে তুলনা এটা স্পষ্ট তুমি বুঝতে পারতেছিলে না, এবং একইভাবে সেই বাক্যে কোনো জ্ঞানও ছিল না। প্রশ্ন হলো ওই ধরনের বাক্য আসলে কিভাবে বুঝবো যে এখানে কম্পারিজন হয়েছে কিনা, আমি সেই কথাটা বলছিলাম। দেখো একটা কোশ্চেনের উত্তর তুমি ধরে ফেলেছো এ ফিউ অথবা শুধু ফিউ, ধরা শেষ। এইবার তোমার কাজ হলো অপশনের দিকে তাকানো, যে এ ফিউ অথবা বি ফিউ শুধু আছে নাকি ফিউয়ারটাও দেওয়া আছে। যদি ফিউয়ার দেওয়া থাকে তখন মনে রাখবা এ ফিউ বা ডি ফিউ এর সাথে ফিউয়ারের পার্থক্যটা আমরা কিভাবে করি, অবশ্যই এটা একটা দেখে। এর বাইরেও কিন্তু আছে, সেটা হলো অর্থগতভাবে অনেক সময় দেন অথবা দুইয়ের মধ্যে তুলনা এমন কোনো কিছু থাকে না, কিন্তু অর্থগতভাবে পড়লে মনে হয় সেখানে একটা অদৃশ্য তুলনা আছে। তোমাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন দেখাবো, যে কোশ্চেনটা ডেন্টালেও এসেছে, এবং এই কোশ্চেনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টা ইউনিটে এসেছে আর কি, বি, সি এবং ডি, বিভিন্ন সালে সালে ডেন্টাল ভর্তি পরীক্ষা এই সেম কোশ্চেনটা এসেছে। আর এই কোশ্চেনের সোর্স হলো ব্যালেন্স টোফেল বই, যেখান থেকে এই কোশ্চেনটা নেওয়া হয়েছিল। সো আমি তোমাকে জানিয়ে দিই বইটা প্রশ্নটা কেমন ছিল। প্রশ্নটা হলো এরকমের, ড্যাশ পিপল গেট আমেরিকান ভিসাস, ড্যাশ পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ। আমার মনে হয় অনেকে প্রশ্নটা অলরেডি দেখে ফেলেছো হয়তো বা কোনো না কোনো কোশ্চেন ব্যাংকে বা বইয়ে, নাওএডেজ। তাহলে এখন এই প্রশ্নটার উত্তর কি হবে? ড্যাশ পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ। আমি তোমাকে বলি, আমি ধরে বা আমি যেটা বুঝি বা আমি যেটা বুঝাই, প্রতিটা কোশ্চেন আমাদের শেখার একটা জায়গা, শেখার একটা ক্ষেত্র, শেখার একটা ভান্ডার। তো তোমাকে প্রতিটা কোশ্চেনের অনেক কিছু শিখতে হবে, যেটা পরবর্তীতে হয়তো বা অন্য একটা কোশ্চেনে হেল্প করবে। মনে রাখবা আমরা যে রুলগুলো পড়ছি, যে রুলগুলো আমরা করছি, অর্থাৎ আমি তোমাকে কাউন্টেবল আনকাউন্টেবলের রুল লিখে দিলাম, আমি তোমাকে ভবিষ্যতে প্রোনাউনের রুল লিখে দিব, ভবিষ্যতে রাইট ফ্রম ভার্বের রুল লিখে দিব। মনে রাখবা যে কোনো রুল দিয়ে একটা কোশ্চেন সলভের 50% পথ সুন্দরভাবে যাওয়া যায়, কিন্তু বাকি 50% পথ যেতে হলে তোমাকে অবশ্যই সেটা নিয়ে বেশ কিছু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ভাই তুমি শতভাগ পথ অতিক্রম করতে পারবে না। অর্থাৎ অর্ধেক পথ চলা তোমাকে সহজ করে দিবে রুলগুলো, বাকি অর্ধেক পথ চলতে গেলে তোমাকে হয়তোবা অনেক কিছু মিশায়ে একটা কি ককটেল মতো বানিয়ে নিতে হবে, যে ওই রুল মিলায়া বুঝতে পারলাম বাকি দুটাও ভুল, এভাবে উত্তরগুলো বের করতে হবে। তো সেই জন্য তোমাকে অবশ্যই ডেপথ অফ নলেজ অনেক বেশি রাখা লাগবে, আদারওয়াইজ পারবে না। ড্যাশ পিপল গেট আমেরিকান ভিসাস নাও এ ডেজ। সো এই প্রশ্নটা উত্তর করার আগে আমি কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নিই। সর্বপ্রথম এখানে পিপল যে শব্দটি দেখতে পাচ্ছ, আমরা এই সম্পর্কে জানতে চাই। তার কারণ তুমি এখানে কোন নাউন বসাবে, অর্থাৎ তুমি এখানে কোন ডিটারমিনার বসাবে, এটা কিন্তু নির্ধারণ করে দিবে এই নাউনটা। যদি এটা কাউন্টেবল হয় তাহলে একরকম, যদি এটা আনকাউন্টেবল হয় তাহলে আরেক রকম। আবার কাউন্টেবলের মধ্যে যদি এটা সিঙ্গুলার হয় তাহলে একরকম, যদি এটা প্লুরাল হয় তাহলে কিন্তু আরেক রকম। তার মানে তোমাকে এই নাউনটা সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। সর্বপ্রথম এই নাউনটা আসলে সিঙ্গুলার না প্লুরাল, আমি কিন্তু একটু বিপদে আছি ভাই, কারণ প্লুরাল হলে এস বা ইএস হওয়ার কথা, এখানে তো এস বা ইএস দেখছি না, তাহলে এটা আসলে সিঙ্গুলার না প্লুরাল, একটা বিপজ্জনক বিষয়। এরপরে এই ওয়ার্ডটা আসলে কি মিন করছে সেটাও আমাকে জানা লাগে বা বোঝা লাগে, আদারওয়াইজ তুমি এটা বুঝতে পারবে না। সর্বপ্রথম আমি বলি, একটি শব্দ আছে হলো পারসন। এই পারসন মানে হচ্ছে ব্যক্তি, পারসন। এই পারসন শব্দটিকে যদি আমি বহুবচন করি তাহলে সেটা হয় হচ্ছে পিপল। বহুবচন করলে হয় পিপল, মানে এক বচনে পারসন, বহু বচনে হলো পিপল। এক বচনে পারসন, বহু বচনে হলো পিপল। এটা হলো পারসন শব্দের অর্থ ব্যক্তি, আর এই পিপল শব্দের অর্থ হলো জনগণ। আমি আবারও বলি, পারসন শব্দের অর্থ হলো ব্যক্তি আর পিপল শব্দের অর্থ হলো জনগণ। এই তালিকাটি কোথায় পাইবা? প্লিজ টোফেল বইয়ের ভিতরে কাউন্টেবল আনকাউন্টেবলের রুল যেখানে আছে সেখানে দিয়ে এরকম একটা তালিকা পাইবা, যে এক বচন আর বহু বচনের ইরেগুলার ফর্মগুলো, অর্থাৎ নরমালি দেখে বোঝা যাচ্ছে না সেই রকমের জিনিসগুলো। সো আমরা বলবো এটা হলো একটা। আর একটা পিপল শব্দ আছে, সেই পিপল শব্দটি হলো সিঙ্গুলার। পিপল শব্দটি হলো সিঙ্গুলার এবং তার বহু বচন হলো পিপলস। এখন প্রশ্ন হলো এই পিপল মানে কি? এই পিপল মানে কিন্তু জনগণ না, এই পিপল মানে হলো জাতি। এই পিপল মানে হচ্ছে জাতি, অর্থাৎ একটা জাতি অনেকগুলো জাতি।
সো তখন কিন্তু পিপলের আমরা অর্থটা জাতি ধরে করব, অর্থাৎ সেটা জাতি অর্থে, অর্থাৎ এখানে পিপল মানে জনগণ, এখানে পিপল মানে হচ্ছে জাতি, এখানে পিপল মানে কিন্তু জাতিগুলো অর্থাৎ বহুবচন। সো এই ক্ষেত্রে পিপল হচ্ছে সিঙ্গুলার আর এই ক্ষেত্রে পিপল হচ্ছে প্লুরাল। সো আমি যেটা বললাম যে পিপল শব্দটি দিয়ে যদি জাতি বোঝায়, জাতি, তখন আমরা বলবো পিপল শব্দটি সিঙ্গুলার এবং বহুবচনে কি হবে, পিপলস হবে। এখন এই বাক্যটা, এই পিপলটা কি সিঙ্গুলার না প্লুরাল? যেহেতু আমি বুঝে ফেলেছি আমি যদি পিপলকে জাতি ধরি তাহলে সে সিঙ্গুলার, তার প্লুরাল ফর্ম আছে। পিপলকে যদি আমি জনগণ ধরি তাহলে সে প্লুরাল, তার সিঙ্গুলার ফর্ম আছে। তার মানে এই পিপল শব্দের যেটাই ধরি না কেন দুটি চেহারা আছে, অর্থাৎ দিস ইজ কাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউনের আগে কি বসাবো বুঝতে হলে আমাকে কি করতে হবে, এই কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা দেখতে হবে। আর সেই ক্ষেত্রে আমি এখন বাংলা করে দেখবো এখানে পিপল বলতে জাতি বোঝায় নাকি পিপল বলতে আসলে জনগণ বোঝায়। পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ, অর্থাৎ আমেরিকান ভিসা পায় লোকজন বর্তমান কালে। সো বোঝাই যাচ্ছে এখানে কোনো জাতি আমেরিকান ভিসা পাওয়ার কথা না, তাহলে আমেরিকান ভিসা পায় কারা, পিপল পায়। তাহলে পিপল অবশ্যই কোনো জাতি না, পিপল অবশ্যই জনগণ, জনগণ পায়, ব্যক্তি, মানুষ পায়। আচ্ছা এখন আমি তোমাকে বলি এই বাক্যটি পড়ো যে আমি মানে মনে করো আমি এখানে অপশন থেকে তাহলে এখন বের করলাম, এখানে ফিউ হবে। তার কারণ হচ্ছে এখানে পিপল শব্দটি বহুবচন, তাহলে ফিউ হতে পারে, এ ফিউ হতে পারে, এবং অপশনে দেখলাম যে ফিউয়ার কথাটাও লেখা আছে। যখনই এরকম ঘটনা ঘটবে যে অপশনে তো সবই আছে তাহলে আমাকে তখন একটু সাবধান হতে হবে। তার কারণ যেহেতু ফিউয়ার আছে তার মানে এই বাক্যের ভিতরে কোনো তুলনা থাকতে পারে, একটু দেখে নেই আছে কিনা। নাওএডেজ বর্তমানে, ফিউ মানে হচ্ছে অল্প পরিমাণ, তুমি জানো বর্তমানে অল্প পরিমাণ লোক বা অল্প পরিমাণ জনগণ আমেরিকার ভিসা পায়। বর্তমানে অল্প পরিমাণ জনগণ আমেরিকার ভিসা পায়। আবারও দেখো বর্তমানে অল্প পরিমাণ জনগণ আমেরিকার ভিসা পায়। বর্তমানে অল্প পায় তার মানেটা কি ভাইয়া? তার মানে আগে বেশি পাইত, তার মানে আগে বেশি পেত। আমি কিন্তু বলি নাই এই কথাটা যে নাওএডেজ থাকলে এটা এরকম করে ফিউয়ার হবে। আমি বাক্যটার এই বাক্যটায় নাওএডেজ শব্দটা ব্যবহারের ফলে পড়ে মনে হচ্ছে যে আসলে এখানে একটা কম্প্যারিজন হয়েছে অতীতের সাথে বর্তমানে। সো আমি আবারও পড়ি বাংলাটা, দেখো বর্তমানে অল্প কিছু লোক আমেরিকার ভিসা পায়, অর্থাৎ আমি বুঝতেই পারলাম এখানে একটা কি একেবারে অন্তর্নিহিত তুলনা আছে, অন্তর্নিহিত একটা কম্প্যারিজন আছে। সো আমি এখন ঘোষণা করতে পারি যে এই বাক্যটির উত্তর কিন্তু ফিউয়ার হবে। Fewer people get American visas nowadays. আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে আমরা যেটা বলি রুল নাম্বার 5 এ যাব। রুল নাম্বার 5 কিন্তু ভাইয়া মাঝখানে দাগ দেওয়া লাগবে না, এতে মাঝখানে দাগের প্রয়োজন নাই, বিকজ আমরা এ পার থেকে ও পার চলে যাচ্ছি। অর্থাৎ রুল নাম্বার 5 এ আমরা এমন কিছু ডিটারমিনার করব যে ডিটারমিনার গুলো কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে আবার আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। আমি আবারও বলছি আমরা এমন কিছু ডিটারমিনার করব যেগুলো কাউন্টেবল নাউনের আগেও বসে আনকাউন্টেবল নাউনের আগেও বসে। সো সেজন্য মাঝখানে দাগ দেওয়ার প্রয়োজনটা আমি রাখি নাই। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা লিখে ফেলি কারা কারা। সাম, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি, মেজরিটি, মাইনরিটি, এ লট অফ। সো এইতে আমরা ডিটারমিনার গুলো লিখলাম সাম, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি, মাইনরিটি, এ লট অফ। এই ডিটারমিনার গুলো কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে আবার আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। অর্থাৎ তুমি এদের পরে একটি কাউন্টেবল নাউন থাকতে পারে অথবা এদের পরে একটি আনকাউন্টেবল নাউন থাকতে পারে। উল্টাভাবে কাউন্টেবল নাউনের পূর্বে এদেরকে বসানো যেতে পারে আবার আনকাউন্টেবল নাউনের পূর্বেও এদেরকে বসানো যেতে পারে। তবে তুমি যদি একটা বিষয় লক্ষ্য করো, সাম শব্দের অর্থ হলো কিছু, কিছু মানে কিন্তু একের বেশি। মোস্ট মানে হলো বেশিরভাগ, বেশিরভাগ মানেও কিন্তু অবশ্যই একের বেশি। রেস্ট মানে হলো বাদবাকি, তার মানে অবশ্যই এখানে একের বেশি তার বাদবাকি। আবার দেখো অল মানে সবগুলো, তার মানে অবশ্যই একের বেশি। মেজরিটি মানে সংখ্যা গরিষ্ঠ, তার মানে সংখ্যায় কিন্তু একের বেশি। মাইনরিটি মানে সংখ্যায় লঘিষ্ঠ, মানে সংখ্যায় কম, তার মানে কিন্তু একের বেশি। আর এ লট অফ মানে প্রচুর, প্রচুর মানে কিন্তু অবশ্যই একের বেশি। যেটা বলছিলাম দেখো, তাহলে যেহেতু সবগুলো বোঝাচ্ছে একের বেশি, আমি বলবো কাউন্টেবল নাউনটা কিন্তু অবশ্যই কোন ফর্মে থাকতে হবে, প্লুরাল ফর্মে। আমি আবারও বলছি সাম, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি, মাইনরিটি, এ লট অফ, এরা কাউন্টেবল নাউনের আগে বসে।
তবে কাউন্টেবল নাউনটা অবশ্যই কি থাকতে হয়, প্লুরাল থাকতে হয়। আর আনকাউন্টেবল নাউনের আগেও এরাই বসে, তবে যেহেতু আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম নাই তাই এরা প্লুরাল থাকে না, এরা সিঙ্গুলার ফর্মে থাকে। আশা করি আমার এই প্রথম কথাটুকু বুঝতে পেরেছো। এখন তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে সাম করার সময় এই কথাটা তো শেষ, এর সাথে এটা মিলাবে না। সামের দলে আমরা করব হচ্ছে 1 এবং হচ্ছে এনি, অর্থাৎ আমরা সাম করব না, যখন আমরা করব তখন এই তিনটা একসাথে করে করব। তার কারণ সাম, এনি এবং 1 এই তিনটার রুলের ভিতরে কিছুটা সিমিলারিটিস আছে, কিছুটা আবার ডিসসিমিলারিটিসও আছে, অর্থাৎ কিছুটা মিল আছে, কিছুটা অমিল আছে। কিন্তু দেখা যায় যখন পরীক্ষার হলে প্রশ্ন আসে স্টুডেন্টরা কনফিউজ করে ফেলে, আমি কি সাম লিখবো নাকি আমি এনি লিখবো, আমি কি সাম অফ দিব নাকি আমি এনি অফ দিব, নাকি আমি 1 অফ দিব। এই যে কনফিউশন দূর করতে হলে তোমাকে এই তিনটা একসাথে শিখতে হবে। যদিও এই তিনটার জন্য কাউন্টেবল নাউন, প্লুরাল বা আনকাউন্টেবল এই রুলটা প্রযোজ্য না, সামের জন্য প্রযোজ্য। বাকিগুলোর ক্ষেত্রে কি হয় আমাদের শিখতে হবে। এবার দেখো মোস্টের দলে তুমি আরো একটা দেখবা, সেটা হলো অলমোস্ট। তাহলে এখন মোস্ট মানে হলো বেশিরভাগ, দেখতে তো প্রায় একই রকম, খালি একটা এ এল যুক্ত আছে। তাহলে অলমোস্ট আবার কি বোঝায়, মোস্ট আর অলমোস্টের ভিতরে পার্থক্যটা কি? যেহেতু দেখতে সিমিলার, শুনতে সিমিলার, পরীক্ষা হলে কনফিউশন করাও কিন্তু খুব ইজি, সেজন্য তোমাকে এই দুটো একসাথে শিখতে হবে। ওকে, অল মানে সবাই, আবার নো মানে কেউ না। অল মানে সবগুলো, নো মানে একটাও না। তার মানে বুঝতেই পারছো, একটা হলো অল সবাই, আর তার উল্টা হলো একটাও না, নো। তাহলে এই দুটো আমাকে একসাথে শিখতে হবে। যদিও এই নো, অলমোস্ট, এনি, 1 এদের জন্য কিন্তু এই নিয়ম না, কাউন্টেবল আনকাউন্টেবল যে কথা বলেছি এটা না, কিন্তু শেখার সময় আমরা ওটার সাথে ওগুলো শিখে নেব যাতে পরীক্ষার হলে কোনো কনফিউশনে আমরা না পড়ি। 5 নম্বর রুলটা হলো সাম, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি, মাইনরিটি, এ লট অফ। এই কয়েকটা ডিটারমিনার কাউন্টেবল নাউনের আগে বসে। সেই ক্ষেত্রে কাউন্টেবল নাউনটাকে অবশ্যই কি হওয়া লাগে, প্লুরাল। মনে করো আমি যদি সাম বসাই, তাহলে সামের পরে অবশ্যই আমাকে কি দিতে হবে, বুকস দিতে হবে। একইভাবে যদি আমি এ লট অফ বসাই তাহলে বুকস দিতে হবে। আমি যদি মোস্ট বসাই বুকস দিতে হবে। রেস্ট বসাই অথবা রেস্ট অফ বসাই বুকস দিতে হবে। অল বসাই বুকস দিতে হবে, কারণ কাউন্টেবল নাউন যদি এদের পরে থাকে তাহলে বহুবচন দিতে হবে। কিন্তু যদি আমি আনকাউন্টেবল নাউন বসাই তাহলে আমি বলতে পারি সাম ওয়াটার। লক্ষ্য করো, সাম ওয়াটার, এখানে কিন্তু বহুবচন হয় না। তার মানে এই যে কমন ডিটারমিনার গুলো কাউন্টেবল নাউনের আগে বসে, তখন কাউন্টেবল নাউনটা প্লুরাল ফর্মে থাকতে হয়, এরাই আবার আনকাউন্টেবল নাউনের আগেও বসে। সো এই হলো সাম, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি, মাইনরিটি, এ লট অফ। আমরা ইন্ডিভিজুয়ালি সামের রুল শিখবো, মোস্টের রুল শিখবো, অলের রুল শিখবো, বাকিগুলোর খুব একটা রুল শিখবো না। মানে কমন কথা তো এটাই, কমন কথাটা দিয়ে চলবে। তো সামের রুল শেখার সময় সামের সাথে আমরা এই তিনটা জিনিসকে একসাথে নিয়ে শিখবো, সাম, এনি, 1। মোস্ট শেখার সময় অলমোস্ট এর রুলটাও শিখে নেব। কেন? তার কারণ মোস্ট আর অলমোস্ট শুনতে কাছাকাছি, ব্যবহারও কাছাকাছি, অর্থও কাছাকাছি। সুতরাং পরীক্ষা হলে কনফিউশন তৈরি করতে পারে এই দুইটা। অল মানে হচ্ছে সবাই, নো মানে কেউ না। অল পিপল মানে সবাই আছে, নো পিপল মানে কেউ নেই। তার মানে অল আর নো হচ্ছে পরস্পর বিপরীত। সুতরাং কখন তোমার কনফিউশন হতে পারে যে অলের নিয়ম আর নো এর নিয়ম কি একই কিনা। না ভাই, নো এর নিয়ম কিন্তু একটু আলাদা, অলের সাথে একটু ভিন্ন হয়। সেই কারণে তোমাকে এই দুটো পাশাপাশি রেখে শিখালে তোমার এই কনফিউশন দূর হয়ে যাবে। কেন সেম মনে হবে? অল আর নো হচ্ছে পরস্পর বিপরীত, সিনোনিম, অ্যান্টোনিম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা প্রায় একই হওয়ার কথা না ভাই? নিয়মটা এক না, নো এর ক্ষেত্রে বেশ কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে, এটা অলের ক্ষেত্রে ঘটে না। এই জন্য তোমাকে এই দুটো একসাথে করে শিখতে হবে। ওকে, তাহলে আমরা আগামী ক্লাসে এই অংশটুকু শিখবো, যে প্রতিটা অংশ নিয়ে সাম, এনি, 1 নিয়ে শিখবো, মোস্ট, অলমোস্ট নিয়ে শিখবো, অল, নো নিয়ে শিখবো। অনেক কিছু শিখবো ভাই, যেগুলো আসলে অনেক কিছু অনেকে শিখাও না, তোমরা শিখাও না। পরীক্ষা হলে যে প্রশ্ন আসে এবং ধরা খাইয়া মনে করো যে সিট পটাং হইয়া পড়ে থাকো আর কি। ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবারও দেখা হবে যথাসময়ে। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সোহেল ভাইয়া। আবারও দেখা হবে এই আশা নিয়ে। তবে একটু বলে রাখি ভাই, তোমরা তোমাদের বন্ধু বান্ধবীকে দাওয়াত দিতে পারো যারা আমার স্টুডেন্ট না, ইউসিসিতে পড়ে না বা আমার কাছে পড়ে না, যে অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইনে শেখা যাচ্ছে, অনলাইনে পড়া হচ্ছে। এই বিষয়গুলো তোমরা যদি না বলো ভাই, তাহলে সোহেল ভাই প্রচারটা কে করবে? তোমরা যদি ভালো পাও আমার কাছ থেকে তাহলে সেটাই বলো। যদি মনে করো যে আমার কোনো নেগেটিভ দিক আছে সেটা বাইরে প্রচার করার আগে কমপক্ষে আমাকে একবার বলো, যাতে আমি এটা সংশোধন হয়ে তোমাকে আরো সেরা কিছু দিতে পারি। আর যদি মনে করো সোহেল ভাই তোমাকে ভালো কিছু দিচ্ছে, অনুগ্রহ করে তোমাদের বন্ধু বান্ধবীকে দাওয়াত দেওয়া শুরু করো ভাই।
অ্যাজ কুইক অ্যাজ পসিবল। আমাদের নেক্সট ব্যাচ কিন্তু শুরু হচ্ছে 16 তারিখ বা 17 তারিখ সন্ধ্যা 7:30টায়। তো সেই ব্যাচে সবাইকে ইনভাইট করে ফেলবো, সন্ধ্যা 7:30টায় ব্যাচে যুক্ত হও সবাই। তাহলে আমার ক্ষেত্রে একটু উপকার হয়। বুঝতেই পারছো অনলাইনে মৌসুমী ভাই, সোহেল ভাই খুব বিপদে আছে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।